আজকে যেটা পড়বো সেটা হচ্ছে শুধুমাত্র লুইস কনসেপ্ট থেকে শুরু করব, মানে লুইস কনসেপ্ট, লাক্স ফ্লাড, স্যার উশানবি কনসেপ্ট গুলো কি কি। হ্যাঁ বলো। স্যার বলছি রাহুলকে কি একবার ফোন করবো, ওর তো নেট অফ আছে, ও মনে হয় জানে না। হ্যাঁ আমি ওই জন্যই বললাম তোমরা তাহলে শুরু করছি। আমরা লাক্স ফ্লাড সরি লুইস কনসেপ্টটা পড়বো না, আমরা যেটা বলতে ভুল হয়েছিল সেটা হচ্ছে আমরা লাক্স ফ্লাড কনসেপ্ট থেকে শুরু করবো, কারণ আমরা আরহেনিয়াস, ব্রনস্টেটাউলি অ্যান্ড লুইস কনসেপ্ট এই তিনটে আমাদের হয়ে গেছিল। স্যার বলছি কটা হোমওয়ার্ক ছিল, হ্যাঁ ওটা কি কটা হোমওয়ার্ক ছিল, পাঠাবো? ওটা এখন আমি আপাতত বলছি না, এই কারণেই বলছি না। হোমওয়ার্কটা আমি যে রেগুলার ক্লাসটা হবে এরপরে 28 তারিখ আমি হোমওয়ার্কটা রেগুলার ক্লাসে সলভ করাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ। ওকে। আচ্ছা, লাক্স ফ্লাড কনসেপ্টটা কি আগে সেইটা আমাদের জানতে হবে। দেখো, লাক্স ফ্লাড কনসেপ্ট প্রত্যেকটা কনসেপ্টই শুধুমাত্র অ্যাসিড বেস কম্বিনেশনটাকে ডিফাইন করে করে গেছে। বিভিন্ন ধরনের কনসেপ্ট, যেখানে কিছু ড্রব্যাকস এসছে সেটাকে লিমিটেশন, সেই ড্রব্যাকসটাকে ওভারকাম করার জন্য আবার একটা কনসেপ্ট এসছে। এই একই রকম ভাবে লাক্স ফ্লাড কনসেপ্ট একটা এসছে, সে কি বলেছে যে অ্যাসিড তাকেই আমরা বলবো যারা কিনা অক্সাইড আয়নকে অ্যাকসেপ্ট করতে পারবে, এবং বেস আমরা তাদের বলবো যারা কিনা অক্সাইড আয়নকে ডোনেট করবে। দেখো মাথার মধ্যে এটা ঢুকিয়ে নেবে যে অ্যাসিড আমি তাদের বলবো যারা অক্সাইড আয়নকে অ্যাকসেপ্ট করতে পারবে, যারা বেস তাদের বলবো অক্সাইড আয়নকে ডোনেট করতে পারবে। আচ্ছা, এতক্ষণ ধরে তোমরা যারা মানে পড়ছো, মনে করো আরেনিয়াস পড়ছো, ব্রনস্টেড লাউরি, লুইস হয়ে গেছে বা লাক্স ব্লাড, এবার একটা জিনিস তোমার একটুখানি অসুবিধা হচ্ছে না? মানে অসুবিধা বলতে আমি এরকম, কখন কে অ্যাকসেপ্ট আর ডোনেট করবে এই নিয়ে যেন অ্যাসিড বেসের অনেকগুলো ডেফিনেশন চলে আসছে এবং মনে রাখতে অসুবিধা হবে এরম মনে হচ্ছে। কিচ্ছু মনে রাখতে অসুবিধা হবে না, আমি একটা থাম্ব রুল বলে দিচ্ছি। থাম্ব রুলটা হচ্ছে, কোনো কম্পাউন্ড যখন কোনো পজিটিভ চার্জ ডোনেট করে সে অ্যাসিড। তাহলে পজিটিভ চার্জ ডোনেট মানে কি, নেগেটিভ চার্জ অ্যাকসেপ্ট করবে, তাহলে সে অ্যাসিড হলো। তাহলে বেস কে হবে, কোনো নেগেটিভ চার্জ ডোনেট করছে অথবা পজিটিভ চার্জ অ্যাকসেপ্ট করছে। এই থাম্ব রুলটা যদি মনে রাখো তাহলে দেখো সব অ্যাসিড বেস কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসিড আমরা তখনই বলবো, ও আমার কাছে পেনটা আনতে ভুলে গেছি, ঠিক আছে আমি 1 মিনিট একটু হোল্ড করো। তাহলে আমরা কি বলছি, কোনো কম্পাউন্ডকে সে ফর এক্সাম্পল আমি এবি ধরছি, তাহলে এবি অ্যাসিড আমরা তখনই বলবো যখন সে কোনো ক্যাটায়নকে ডোনেট করছে, ক্যাটায়ন ডোনেট করছে, অথবা কি হবে, অ্যাকসেপ্ট করছে অ্যানায়ন। এটা হচ্ছে ইন জেনারেল, আমি বলছি ইন জেনারেল। তাহলে দেখবে সব অ্যাসিড বেস স্যার কনসেপ্ট আপনি আমাদের কি মিলে স্ক্রিন যাবে। শেয়ার করছেন? ওহো, তোমরা কিছু বলো তো নি, স্যার বুঝতে পারিনি এতক্ষণ। বলবে তো স্ক্রিনশটটা হয়নি, আমি একদম খেয়ালই করিনি গো। যখন তোমার সবাই শুনছে একবার বলবে না, আমি একদম খেয়াল করিনি পড়াতে পড়াতে। দেখো এবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা আরেকবার তাহলে বলে দিই, অ্যাসিডটা তাহলে কি হচ্ছে, যে কোনো কম্পাউন্ড অক্সাইড আয়ন অ্যাকসেপ্ট করছে, আর বেস সেই হবে কোনো অক্সাইড আয়নকে যে ডোনেট করছে। আর ইন জেনারেল আমি বলছি, মনে করো এগুলো তো অনেকগুলো আমরা পড়ছি, মানে আরএনএসে একরকম হয়ে গেল, ব্রনস্টেডে একরকম হলো, লুইজে একরকম হলো, আবার লাক্সফ্লাডে একরকম। আমি বলছি ইন জেনারেল একটা প্যাটার্ন আছে, এটা মনে রাখলেই তোমরা মনে রাখতে পারবে। মানে মনে করো কারো লাক্সফ্লাড কনসেপ্ট মনে পড়ছে না, কি ডোনেট করবে আর মানে কি ডোনেট বা অ্যাকসেপ্ট করলে অ্যাসিড বেস, এটা মনে পড়ছে না, তাহলে আমি ইন জেনারেল বলে রাখছি, তাহলে দেখবে সবার মনে থাকবে। আমি কি বলছি, কোনো কম্পাউন্ড মনে করো আছে, সে যদি কোনো ক্যাটায়ন ডোনেট করে তাহলে সে হবে অ্যাসিড, অথবা অ্যানায়নকে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে সে অ্যাসিড হবে। তাহলে বেস কখন হবে, বেস হবে তাহলে ডোনেট অ্যানায়ন, অ্যানায়নকে ডোনেট করবে, ওর কি হবে, অথবা হতে পারে অ্যাকসেপ্ট ক্যাটায়ন, তাহলেও আমরা তাকে বেস বলতে পারবো। এবার দেখো তাহলে লাক্সবার্গ কনসেপ্ট তোমার মনে রাখতে পারবে কিরকম ভাবে মনে রাখবো। এবারে অ্যাসিড, এখানে শুধুমাত্র অক্সাইড আয়ন নিয়ে কাজ। এবার অক্সাইড আয়নটা ডোনেট করবে না অ্যাকসেপ্ট করবে? অক্সাইডটা কি ধরনের পার্টিকেল, একটা নেগেটিভ চার্জ, তাই তো? তাহলে অক্সাইড যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তাকে যদি কেউ ডোনেট করে তাহলে নিঃসন্দেহে সে বেস হবে, তাহলে তাকে যদি কেউ অ্যাকসেপ্ট করে তাহলে নিঃসন্দেহে সে অ্যাসিড হবে। তাহলে ডেফিনেশনটা তোমরা এমনি মনে রাখতে পারবে। এই জেনারেল কনসেপ্টটা মনে রাখো, সব ডেফিনেশন, সব অ্যাসিড বেস কনসেপ্টের ডেফিনেশন দেখবে এমনিই মনে থাকবে। অ্যাসিড তাকেই বলবো যে ক্যাটায়ন ডোনেট করে অথবা অ্যানায়ন অ্যাকসেপ্ট করে, বেস তাকেই বলবো যে অ্যানায়ন ডোনেট করে অথবা ক্যাটায়ন অ্যাকসেপ্ট করে। এইটুকু মনে রাখলেই হবে। এবার আমরা কিছু কিছু লাক্সবার্গ কনসেপ্টের এক্সাম্পল দেখবো।
দেখো এক্সাম্পলে বলছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস SiO2 এখান থেকে মিলে হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। এটা একটা সল্ভ। কিন্তু এখানে আমায় প্রশ্নটা হচ্ছে, এখানে আমায় বলছে যে কে তাহলে অ্যাসিড হিসেবে কাজ করছে আর কে বেস হিসেবে কাজ করছে, এটা আমাকে দেখাও। তাহলে এটা দেখানোর জন্য আমরা স্টেপ 1, প্রথম স্টেপ দেখো আমরা কি করব। প্রথম স্টেপ হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে তাকে আমরা আয়োনাইজ করে দেবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা ওকে আয়োনাইজ করি তাহলে CiSO3 একে যদি আমরা আয়োনাইজ করি তাহলে কি কি তৈরি হচ্ছে, Ca2+ তৈরি হবে আর SiO3 2- তৈরি হবে। এই অবধি সবাই আশা করি বুঝতে পেরেছো, এটা তৈরি হলো। এবার আমি লেফট হ্যান্ড সাইডে যাব। এবার লেফট হ্যান্ড সাইডে আমি যাব স্টেপ 2। এবার লেফট হ্যান্ড সাইড থেকে আমি দেখবো রাইট হ্যান্ড সাইডে অ্যাকচুয়ালি কি পেয়েছি আমরা, ক্যালসিয়াম 2+ আর SiO3 2-। তাহলে এটাই তো লেফট হ্যান্ড সাইড থেকে তৈরি হচ্ছে। তাহলে ক্যালসিয়াম 2+টা তৈরি কি করে হচ্ছে, কোথা থেকে আসছে, ক্যালসিয়াম অক্সাইড থেকে। তাহলে নিঃসন্দেহে ক্যালসিয়াম অক্সাইড কিরকম ভাবে কাজ করছে, ক্যালসিয়াম 2+ প্লাস O2- ডোনেট করছে, তবেই তো ক্যালসিয়াম 2+ ফর্ম করবে, না হলে ফর্ম করতে পারবে না। ঠিক একই রকম ভাবে আমরা বলছি SiO3 2- তাহলে কি করে ফর্ম হচ্ছে, তাহলে SiO3 2- ফর্ম হচ্ছে কোত্থেকে, SiO3 2- ফর্ম হচ্ছে, SiO2। হ্যাঁ এক মিনিট আমি এটা এটা ভুল হয়ে গেছে। SiO3 2- ফর্ম হচ্ছে আমার SiO2 থেকে, আর ক্যালসিয়াম অক্সাইডটা ফর্ম হয়েছে, এটা ফর্ম হচ্ছিল আমার ক্যালসিয়াম অক্সাইড থেকে। তাহলে SiO2 থেকে যদি ফর্ম হয় SiO3 2- তাহলে কিভাবে ফর্ম হচ্ছে, SiO2 থেকে ফর্ম হচ্ছে আমার SiO3 2-। তাহলে বাঁদিকে কি আসবে, একটাই O2- আসবে দেখো। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইডকে কি বলতে পারি, ক্যালসিয়াম অক্সাইডকে বলতে পারি আমরা O2- ডোনার। তাহলে O2- ডোনার যদি হয় তাহলে আমরা একে কি লিখতে পারবো, হেন্স, হেন্স লিখবো লাক্স ফ্লাড বেস। দেখো আমি কিন্তু একবারও লিখলাম না হেন্স বেস, তা কিন্তু নয়, এটা লাক্স ফ্লাড কনসেপ্ট অনুযায়ী বেস। আর SiO2 কে আমরা কি লিখতে পারবো, যে এ তাহলে আমার হলো O2- অ্যাকসেপ্টার। তাহলে O2- যদি অ্যাকসেপ্টার হয় তাহলে আমরা কি লিখবো, হেন্স LF মানে লাক্স ফ্লাড অ্যাসিড। দেখো এবার সবার ক্লিয়ার হয়েছে এটা। হ্যাঁ স্যার। ওকে, এবার আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, এবার এটা তোমরা করো দেখি। এই লাক্স ফ্লাড কনসেপ্টে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা তোমরা সলভ করো। আমি যেরকম ভাই স্টেপ দিয়ে বললাম তোমরা স্টেপটা সবসময়ের জন্য মনে রাখবে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে সুবিধা হবে। আমি ইচ্ছা করে এখন তোমাদের স্যার ওটা স্লোলি স্যার কি হবে স্যার বলুন একটুখানি। আমি বলছি, ওই স্যার পুরোটাই বলছি। 2Na+ হবে। হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি বলছি শোনো। আমি কিন্তু এখন ওই জন্যই তোমাদের খুব স্লো পড়াচ্ছি, এত স্লো কিন্তু আমি পড়াবো না, এরপরে কিন্তু তাড়াতাড়ি পড়াবো। স্লোটা এই কারণেই পড়াচ্ছি প্রথম দিকে, যাতে তোমাদের কনসেপ্টটা ধীরে ধীরে ক্লিয়ার থাকে, এবং যে স্টেপ অনুযায়ী করাচ্ছি যাতে জিনিসটা পুরোপুরি বুঝতে পারো, ওই জন্য স্টেপগুলো মনে রাখবে। দেখো স্টেপ 1 তাহলে আমি কি বলেছিলাম, আমি প্রথমে কম্পাউন্ডটাকে নিয়ে ভাবি। দেখো কম্পাউন্ডটা নিয়ে যদি ভাবি তাহলে এ যদি আয়োনাইজ হয় তাহলে কি তৈরি করবে, এ আয়োনাইজ হলে তৈরি করবে 2Na+ নিঃসন্দেহে। আমি এনকে যদি আলাদা করি তাহলে Z10O2 হবে, অল ওভার চার্জ তাহলে কি হবে, 2- হবে, চার্জ ব্যালেন্স করলাম। এবার আমায় দেখতে হবে 2Na+ কোথা থেকে আসছে, 2Na+ আসছে নিঃসন্দেহে Na2O থেকে। তাহলে আমি এবার যাব স্টেপ 2। তাহলে স্টেপ 2 তে আমি কি করছি দেখো, Na2O, তাহলে নিঃসন্দেহে Na2O কিসে ভাঙছে, ভাঙছে 2Na+ প্লাস O2-। এটা না ভাঙলে তো আমার 2Na+ তৈরি হবে না। এবার আমি দেখবো কি জিঙ্ক অক্সাইড এখানে আছে, আর ডান দিকে কি তৈরি হচ্ছে, Z10O2 2- তৈরি হয়েছে। তাহলে কি করছে, এ একটা অক্সাইড অ্যাকসেপ্ট করছে। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে লিখবো এ হচ্ছে O2- ডোনার। তাহলে কি লিখবো, হেন্স লাক্স ফ্লাড বেস। আর এক্ষেত্রে কি লিখবো, এখানে আমি লিখবো O2- অ্যাকসেপ্টার, হেন্স LF লাক্স ফ্লাড অ্যাসিড। দেখো ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আবার একটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা একবার তোমরা চেষ্টা করো। হ্যাঁ একদম জিনিসটা ঠিক বলেছি। FeSiO3 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, Fe+2 আর SiO3 2-। তাহলে এখান থেকে যদি আমরা বুঝতে পারছি যে SiO2 তার কি হচ্ছে, একটা অক্সাইড অ্যাকসেপ্ট করে SiO3 2- হচ্ছে, তাহলে SiO2 অক্সাইড অ্যাকসেপ্টার অর লাক্স ফ্লাড অ্যাসিড। ঠিক একই রকম ভাবে আমরা কি বলতে পারি, আয়রন অক্সাইড বা FeO হচ্ছে আমার, এটা হয়ে যাবে তাহলে কি O2- ডোনার হবে, তাহলে হবে আমার লাক্স ফ্লাড মানে LF বেস। আর এটা কি হচ্ছে তাহলে O2- অ্যাকসেপ্টার, তাহলে আমার হবে লাক্স ফ্লাড অ্যাসিড। আচ্ছা এইটা হচ্ছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা ফার্স্ট অ্যাটেন্ড করার চেষ্টা করো, যদি না পারো আমি তখন করবো। এইটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন এবং 3 নম্বর ছিল এই কোশ্চেনটাতে।
আমি যেরকম ভাবে শিখিয়েছি সেরকম ভাবে ট্রাই করবে। স্যার আচ্ছা, ওইটা স্যার হবে স্যার, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস PO4 2 মাইনাস হবে, এই 3 হ্যাঁ মাইনাস হবে। আমরা তাহলে এবারে ভেঙে নিই এটা আগে। দেখো CA3 আর PO4 হোল 2, তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, CA3 প্লাস পাবো, সরি স্যার C2 প্লাস CA2 প্লাস পাবো। কটা পাবো? 3টে পাচ্ছি। তাহলে প্লাস কি হবে, প্লাস হচ্ছে আমার PO4 3 মাইনাস পাবো 2টো। দেখো চার্জ ব্যালেন্স হয়েছে 3 দুগুণে 6 আর তোমার 3 দুগুণে 6 চার্জ ব্যালেন্স হয়েছে। এবার দেখো আমি করছি কি 2CA3PO4 হোল 2 আছে এটা, তাহলে 2CO3PO4 হোল 2 থেকে আমি কি পাবো, তাহলে নিঃসন্দেহে এখানে 6টা ক্যালসিয়াম 2 প্লাস পাবো আর আমার 4টে PO4 3 মাইনাস পাবো। দেখো এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো আমি তাহলে এবারে ক্যালসিয়াম 2 প্লাসটা কোত্থেকে আসছে, নিঃসন্দেহে এই 6CO থেকে আসবে। তাহলে 6CO কে আমরা যদি ভাঙি তাহলে আমি পাবো ক্যালসিয়াম 6টা ক্যালসিয়াম 2 প্লাস আর 6টা অক্সাইড। আর P4O10 যেটা আছে, তাহলে P4O10 কি করবে, কটা অক্সাইড অ্যাকসেপ্ট করবে আর তৈরি করবে কি 4PO4 3 মাইনাস, তাই তৈরি করবে তো। তাহলে কটা অক্সাইড অ্যাকসেপ্ট করবে, এই 6টা অক্সাইডও অ্যাকসেপ্ট করবে, না হলে কি করে তৈরি করবে। এই 6টা অক্সাইড যেটা ও ডোনেট করছে তাহলে নিঃসন্দেহে এই 6টা অক্সাইডই অ্যাকসেপ্ট করবে এবং 4PO4 3 মাইনাস ফর্ম করবে। এবার দেখো মিলেছে কিনা, দেখো বাঁ দিকে আমার কটা অক্সিজেন আছে 10টা, 6টা 16টা, ডান দিকে কটা অক্সিজেন আছে 4 4 16, বাঁ দিকে 4টে ফসফরাস, ডান দিকে 4টে ফসফরাস, মিলে গেছে। বাঁ দিকে চার্জ কত, বাঁ দিকে চার্জ হচ্ছে 2 মাইনাস করে 6টা, তাহলে 12 মাইনাস, ডান দিকে চার্জ কত 3 মাইনাস করে 4টে, মানে আমার 12 মাইনাস, তাহলে পুরোটা মিলেছে। তাহলে এবার আমরা কি বলবো, একই জিনিস। তাহলে এটা আমার কি হলো O2 মাইনাস ডোনার, আর P4O10 কি হচ্ছে আমার O2 মাইনাস অ্যাকসেপ্টার। তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে আমি কি বলবো, ক্যালসিয়াম অক্সাইডকে আমি বলবো লাক্স ব্লাড বেস, আর P4O10 কে তাহলে আমি কি বলবো, লাক্স ব্লাড অ্যাসিড। দেখো ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উসানবিক কনসেপ্ট। লাক্স ব্লাডের আরো অনেক কিছু আছে, আমরা পরবর্তীকালে যখন কোশ্চেন অ্যান্সার করবো তখন আমরা দেখবো। এখন আপাতত আমরা একটু উসানবিক কনসেপ্ট শিখবো। আচ্ছা দেখ উসানবিক কনসেপ্টে আমরা দেখি তাহলে কি কি আছে। আমরা দেখো একটা ইন জেনারেল থিওরেম বলেছিলাম যে সবগুলোকেই আমরা জেনারেলি কনসেপ্ট বলি, যেরকম আরেনিয়াস কনসেপ্ট আছে, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট আছে, লাক্স লুইস কনসেপ্ট, লাক্স ব্লাড কনসেপ্ট, উসানবিকও কনসেপ্ট আছে। কিন্তু অনেক সময় আমরা কি বলেছিলাম, উসানবিককে আমরা ডেফিনেশনও বলে থাকি। এই কনসেপ্ট আর ডেফিনেশনের পার্থক্যটা আমরা কেন বলেছিলাম, কারণ বলেছিলাম যে কনসেপ্ট মানে কি, এটা হচ্ছে এক ধরনের কনসেপ্ট কিন্তু ইউনিভার্সালি কেউ ট্রু নয়। মানে একটা কনসেপ্টের মাধ্যমে আমরা সব ধরনের অ্যাসিড বেসকে ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু উসানবিক কনসেপ্টের মাধ্যমে আমরা অলমোস্ট প্রায় 99% কম্পাউন্ডকেই অ্যাজ অ্যাসিড অথবা বেস হিসেবে ব্যাখ্যা করতে পারি। তাই উসানবিককে আমরা কিছুটা হলেও ডেফিনেশন বলেছি। এবার আমরা দেখি তাহলে উসানবিক কনসেপ্ট কি বলছে। উসানবিক কনসেপ্ট বলছে অ্যাসিড হলো তারাই যারা কিনা বেসের সাথে রিয়াকশন করে, এটা একদম জেনারেল টার্ম। বেস হবে তারাই যারা অ্যাসিডের সাথে রিয়াকশন করে, একদম নর্মাল জিনিস। এবার দেখো সেকেন্ডটা কি বলছে, অ্যাকসেপ্টস অ্যানায়ন্স অর ইলেকট্রনস, যেটা কিনা আমি তোমাকে জেনারেল রুল বলেছিলাম। অ্যাসিড কারা হবে, যারা কিনা অ্যানায়ন অ্যাকসেপ্ট করবে অথবা ইলেকট্রনস অ্যাকসেপ্ট করবে, কারণ সবাই কিন্তু নেগেটিভ চার্জ পার্টিকেল। আর 3 নম্বরটা কি বলছে, ফার্নিশেস ক্যাটায়ন্স। ফার্নিশেস মানে কি, ডোনেট ক্যাটায়ন, যেটা আমি বলেছিলাম সেটাই হলো এখানে হলো আলটিমেট উসানবিক কনসেপ্ট, যে অ্যাসিড হলো তারা যারা কিনা ক্যাটায়ন ডোনেট করবে অথবা অ্যানায়ন অ্যাকসেপ্ট বা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তাহলে এরা হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে বেস কি হবে, ঠিক একই রকম ভাবে হবে, বেস তারাই যারা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, নর্মাল ডেফিনেশন, এটার সাথে এমন কিছু আহামরি নেই। সেকেন্ডটা কি হবে তাহলে, যে যারা কিনা ক্যাটায়ন্সকে অ্যাকসেপ্ট করবে। অ্যাসিড কি ছিল, ক্যাটায়ন ডোনেট করছে, তাহলে বেস কি হবে, ক্যাটায়ন্স অ্যাকসেপ্ট করবে, ওই জন্য এখানে কি লেখা আছে, কম্বাইন উইথ ক্যাটায়ন্স, অথবা তুমি লিখতে পারো অ্যাকসেপ্ট ক্যাটায়ন্স, যা ইচ্ছা। আর কি হবে, অ্যানায়ন্স কে ডোনেট করবে অথবা ইলেকট্রন ডোনার হবে, তাহলে তারা হবে আমার বেস। তাহলে এটা একটা কি হয়ে গেল, ইন জেনারেল কনসেপ্ট হলো, যার মাধ্যমে দেখো আমরা আরিনিয়াস কনসেপ্ট কেও বলতে পারবো, কারণ আরিনিয়াস কনসেপ্ট হচ্ছে H প্লাস আর OH মাইনাস ডোনার, তাহলে সেই হিসেবে আরিনিয়াস কনসেপ্ট উসানবিক কনসেপ্টে দাঁড়ালো।
দেখো ব্রনস্টেড-লাউরি কনসেপ্টকেও আমরা এক্সপ্লেন করতে পারবো, কারণ ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট ছিল H প্লাস ডোনার H প্লাস অ্যাকসেপ্টার, সেই কনসেপ্টটাকেও দেখো এই উষানবিকের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারছি। থার্ড কি ছিল? লুইজে কি ছিল? ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার আর ডোনার, এটাও দেখো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে আমরা কি বলেছি, অ্যাকসেপ্ট ইলেকট্রনস মানেই হচ্ছে অ্যাসিড, ডোনেট ইলেকট্রনস মানে হচ্ছে বেস। আর ফোর্থ কি হলো? ফোর্থ হচ্ছে আমাদের লাক্সফ্লাট কনসেপ্ট, সে কি বলেছিল? O2 মাইনাস। এবার O2 মাইনাসটা কি? O2 মাইনাস একটা অ্যানায়ন, তাহলে আমরা লাক্সফ্লাট কনসেপ্টকেও উষানবিক কনসেপ্টের মাধ্যমে ডিফাইন করতে পারবো। এই সব কনসেপ্ট যেহেতু ইন জেনারেল আমরা উষানবিক কনসেপ্টের মাধ্যমে ডিফাইন করতে পারছি, তাই আমরা বলেছিলাম উষানবিক কনসেপ্টকে আমরা কনসেপ্ট না বলে ডেফিনেশনও বলতে পারবো, কারণ ইন জেনারেল অনেক অ্যাসিড অথবা বেসকেই আমরা এই কনসেপ্টের মাধ্যমে অ্যাজ অ্যাসিড অথবা বেস ডিফাইন করতে পারবো। এবার আমরা কিছু কিছু এক্সাম্পল দেখি। দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে? Na2O, আমি এখনো আমি বলছি না এটা বেস বা অ্যাসিড লেখা থাকবে, জাস্ট এক্সাম্পল বলে আমি লিখে রেখেছি। মনে করো এখানে বেস অথবা অ্যাসিড কিছু লেখা নেই, কোশ্চেনটা দিয়েছে Na2O প্লাস SO3, সেখান থেকে ফরমেশন হয়েছে Na প্লাস আর SO4 2 মাইনাস। তাহলে এখান থেকে দেখলে আমার কি মনে হবে? দেখো দেখলে মনে হচ্ছে এইখান থেকে এটা ফর্ম হচ্ছে আর এখান থেকে এটা ফর্ম হচ্ছে, তাহলে দেখলে কি মনে হচ্ছে না? পরিষ্কার বোঝা যাচ্ছে যে Na2টা হয়েছে অক্সাইড আয়ন ডোনার আর SO3টা হচ্ছে অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার। তাহলে এটা আমরা অ্যাসিড অথবা বেস কি কি কনসেপ্টের মাধ্যমে বলতে পারবো? এটা আমরা লাক্সফ্লাট কনসেপ্টের মাধ্যমেও বলতে পারবো, অথবা আমরা উষানবিক কনসেপ্টের মাধ্যমেও বলতে পারবো। কারণ উষানবিক কনসেপ্টের অনুযায়ী কি বলেছে? কোনো অ্যানায়নকে যদি অ্যাকসেপ্ট করে সে অ্যাসিড, আর কোনো অ্যানায়নকে যদি ডোনেট করে সে বেস। আর লাক্সফ্লাট কি বলছে? অক্সাইড আয়ন যদি ডোনার হয় তাহলে বেস, অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার হলে অ্যাসিড। তাহলে আমরা দুটো কনসেপ্টের মাধ্যমেই কিন্তু এটাকে ডিফাইন করতে পারবো। ঠিক একই রকম ভাবে এবার নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পলে কি বলেছে? নেক্সট এক্সাম্পলে আছে এখানে একটা কম্পাউন্ড, এটা কম্পাউন্ড, আর এই দুটো তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা আসছে, আর এখান থেকে কি আসছে? Sb2S5 থেকে এইটা আসছে। তাহলে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে এই অ্যামোনিয়াম সালফাইডটা হচ্ছে সালফাইড আয়ন ডোনার তৈরি হয়েছে, আর অ্যান্টিমনির যে সালফাইডটা আছে সে কি হয়েছে? সালফাইড আয়ন অ্যাকসেপ্টার হয়েছে। তাহলে একে আমরা অ্যাসিড অথবা বেস হিসেবে ডিফাইন করতে পারবো। কোন কনসেপ্টের মাধ্যমে একে আমরা অ্যাসিড অথবা বেস হিসেবে ডিফাইন করতে পারবো বলো? কোন কোন স্যার কনসেপ্টের মাধ্যমে? উষানবিক। এখানে কিন্তু আমরা শুধু উষানবিক কনসেপ্টের মাধ্যমে ডিফাইন করতে পারবো। এটা কিন্তু লাক্সফ্লাট নয়, লাক্সফ্লাট কিন্তু শুধু অক্সাইড আয়ন। এবারে উষানবিক কনসেপ্টে কি ছিল? সালফাইডটা কি ধরনের আয়ন? এটা অ্যানায়ন, মানে নেগেটিভ চার্জড। তাহলে অ্যানায়নকে যদি ডোনেট করে সে হবে বেস। ডোনেট কে করেছে? এ ডোনেট করেছে, তাহলে এ বেস। অ্যাকসেপ্ট কে করেছে? এ অ্যাকসেপ্ট করছে, তাই সে অ্যাসিড। ঠিক একই রকম ভাবে দেখো পরেরটাই, 2Na প্লাস Cl2, 2Na প্লাস আর Cl মাইনাস। এটা দেখলে হট করে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর এক্সাম্পল এটা এই কারণেই, Cl2 থেকে Cl মাইনাস তৈরি হচ্ছে আর Na থেকে Na প্লাস। তাহলে Na থেকে Na প্লাস কিভাবে তৈরি হয়েছে? একটা ইলেকট্রন ডোনেট করেছে, আর Cl2 থেকে Cl মাইনাস কি তৈরি হয়েছে? ইলেকট্রনটাকে এ অ্যাকসেপ্ট করছে। তাহলে এটাকে আমরা কি হিসাবে এক্সপ্লেন করতে পারবো? এটাকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো একই রকম ভাবে উষানবিক কনসেপ্টের মাধ্যমে। এটা কিন্তু লুইস কনসেপ্ট নয়, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার ডোনার, এইটা কিন্তু লুইস কনসেপ্ট নয়। লুইস কনসেপ্ট কিন্তু ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, কোনো একটা কম্পাউন্ড অন্য একটা কম্পাউন্ডকে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, সেটা হচ্ছে লুইস কনসেপ্ট। এটা কিন্তু লুইস নয়, এটা একটা অ্যাটম ইলেকট্রন পেয়ার জাস্ট ছেড়ে দিচ্ছে, সরি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাই এখানে কিন্তু এটা লুইস কনসেপ্ট নয়, এটা শুধুমাত্র আমরা উষানবিক কনসেপ্টের মাধ্যমেই এক্সপ্লেন করতে পারবো। আরো কিছু কিছু এক্সাম্পল আমি যেরকম দেখিয়েছি, যে Na2O বেস আর SO2 মনে করো অ্যাসিড। তাহলে এখানে দেখো কি তৈরি হচ্ছে? তাহলে এখানে তো সিম্পল একটাই তৈরি হচ্ছে, কিন্তু একটা তৈরি হলেও এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এখানে যেটা, এটাকে আমি যদি ভাঙি তাহলে কি তৈরি হবে? 2Na প্লাস আর প্লাস কি আমি লিখতে পারি? SO3 2 মাইনাস। তাহলে বোঝা যাচ্ছে যে SO2টা কি হয়েছে? SO2টা হয়েছে আমার অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার, আর Na2টা কি হয়েছে? আমার অক্সাইড আয়ন ডোনার। তাহলে একে আমরা অ্যাসিড বেস হিসেবে ডিফাইন করতে পারবো কোন কোন কনসেপ্টের মাধ্যমে? স্যার লাক্সফ্লাট আর হচ্ছে উসানবিস। একে আমরা লাক্সফ্লাট এন্ড উষানবিক আমরা দুটো কনসেপ্টের মাধ্যমেই ডিফাইন করতে পারবো। উষানবিক বললে আমরা অক্সাইড আয়ন দিয়ে বলবো না, বলবো অ্যানায়ন। আর লাক্সফ্লাট বললে আমরা কিন্তু অ্যানায়ন বলবো না, বলবো অক্সাইড আয়ন। এবার এটাকে দেখো, এটাকে আমরা কি বলছি? FeCN2 আর 4KCN এইটা। তাহলে এটাকে আমরা আপাতত বুঝতে পারছি না, তাহলে এটাকে আমরা কি করব? আমরা ভেঙে নেবো, যখনই বুঝতে পারবো না ভেঙে নেবো। তাহলে 4K প্লাস হলো, আর কি তৈরি হচ্ছে? FeCN6 4 মাইনাস, তাই তৈরি হবে। তাহলে 4K প্লাসটা কোথা থেকে আসছে? নিঃসন্দেহে এখান থেকে আসছে। আর FeCN6 4 মাইনাসটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, তোমরা রিয়াকশনটাকে জাস্ট লিখে দেবে, মানে কিরকম ভাবে তৈরি হচ্ছে জিনিসটা। তাহলে 4KCN থেকে 4K প্লাস আসছে।
তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আলটিমেট কি হচ্ছে, 4 KCN থেকে K প্লাস মানে কি এ সায়ানাইড আয়ন মানে CN মাইনাসটাকে ডোনেট করছে, এ CN মাইনাসটাকে ডোনেট করেছে। তাহলে FeCN2 থেকে FeCN6 যদি হয় তাহলে কি হচ্ছে, এ CN মাইনাসটাকে তার মানে অ্যাকসেপ্ট করেছে। তাহলে একে আমরা কি কি কনসেপ্টের মাধ্যমে এক্সপ্লেন করব এবারে? উষানবিক। একে আমরা কিন্তু করব শুধুমাত্র উষানবিক কনসেপ্টের মাধ্যমে, কারণ এখানে কিন্তু অন্য কোনো কনসেপ্ট দাঁড়াবে না। এবার উষানবিক কনসেপ্ট অনুযায়ী তাহলে কে অ্যাসিড হলো আর কে বেস হলো? FeCN2 টা অ্যাসিড যে হলো আর অ্যাকসেপ্ট করেছে হ্যাঁ, যে অ্যাকসেপ্ট করেছে, কারণ এখানে অ্যানায়ন ট্রান্সফার হয়েছে, তাহলে যে অ্যানায়নটা অ্যাকসেপ্ট করেছে সে অ্যাসিড হলো, আর যে অ্যানায়নটা ডোনেট করেছে বা ট্রান্সফার করেছে তাহলে সে হবে আমার বেস। বেস। আচ্ছা, এবার উষানবিক কনসেপ্টের একটা সিম্পল ধারণা একটু বলি, সেটা হচ্ছে অ্যালং দ্য পিরিয়ড। পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে পর্যায়, মানে হচ্ছে যেগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন, আর গ্রুপ মানে কি ভার্টিক্যাল লাইন যেগুলো। তাহলে পিরিয়ড অনুযায়ী আমরা যখন বাঁ দিক থেকে ডান দিকে যাই আমরা কি বলি, যে ধীরে ধীরে আমার অ্যাসিডিটি বাড়ে অথবা বেসিসিটি কমে। আর অ্যালং দ্য গ্রুপ যদি আমরা ওপর থেকে নিচে নামি তাহলে কি হবে, তাহলে আমার পুরো জিনিসটা উল্টে যায়, তখন আমার বেসিসিটি ওপর থেকে নিচে বাড়ে আর অ্যাসিডিটি ওপর থেকে নিচে কমে। এর এক্সাম্পল আমরা দিতে পারি সিম্পল, যেরকম মনে করো বাঁ দিকে অ্যালকালি আর্থ অথবা অ্যালকালাইন আর্থ মেটালের যে অক্সাইড গুলো সেগুলো আমাদের বেসিক হয়, ওয়ারাস ডান দিকে যেগুলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ক্লোরিন আছে ফ্লুরিন আছে তাদের যে অক্সাইড গুলো হয় সেগুলো কি হয়, বেসিক হয়। আর এখানে গ্রুপ অনুযায়ী যদি যাই তাহলে আমরা কি বলবো, যে গ্রুপ অনুযায়ী যদি যাই নিচের যে এলিমেন্ট গুলো হয় সেই এলিমেন্টের অক্সাইড গুলো কি হয়, তুলনামূলকভাবে বেশি বেসিক, আর ওপরের যে এলিমেন্ট গুলো হয় তার সেগুলো কি হয়, তুলনামূলকভাবে কম বেসিক হয়। কারণ ওপর থেকে যতই আমরা নিচের দিকে নামবো তখন কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার আমার ডিক্রিজ করে এবং বেসিক ক্যারেক্টার ধীরে ধীরে আমার ইনক্রিজ করছে। এবার তোমরা আমাকে বলো দেখি, যে এই ইন জেনারেল ট্রেন্ড একটা আমি বললাম, ঠিক আছে, এটা নয় তোমরা মনে রাখবে, কিন্তু এর পিছনে তাহলে এক্সপ্লেনেশন কি আছে, কেনই বা অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার অ্যাসিডিটি বাড়ছে আর ওপর থেকে নিচে নামলে আমার অ্যাসিডিটি কমছে অথবা বেসিসিটি বাড়ছে? এখানে একটা সিম্পল এক্সপ্লেনেশন আমি দিই, অত জটিল আমার ভাবার দরকার নেই। তোমরা বলো, অ্যালং দ্য পিরিয়ড যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন মেটালিক ক্যারেক্টার বাড়বে না কমবে? মেটালিক ক্যারেক্টার মানে জানো তো, মানে মেটাল হওয়ার টেন্ডেন্সি। তাহলে বাঁ দিক থেকে আমরা ডান দিক যাচ্ছি, মেটালিক ক্যারেক্টার বাড়ছে না কমছে? সে কমছে। মেটালিক ক্যারেক্টার কমছে, বোঝাই যাচ্ছে, কারণ পর্যায় সারণীর বাঁ দিকেই তো মেটাল, সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম স্ট্রংশিয়াম এগুলোই তো মেটাল, আর ডান দিকে কি হয়, ডান দিকগুলো নন মেটাল। তাহলে বাঁ দিক থেকে ডান দিক যখন আমরা যাচ্ছি তখন মেটালিক ক্যারেক্টার অ্যাকচুয়ালি কমেই, আর ওপর থেকে যখন নিচে আমরা নামছি, বাঁ দিক থেকে যখন ডান দিকে আমরা যাচ্ছি তখন কি হয়, মেটালিক ক্যারেক্টার কমে, আর ওপর থেকে নিচে যখন নামছি তখন আমাদের মেটালিক ক্যারেক্টার বাড়ে। এবার একটা মেটাল অ্যাকচুয়ালি কি হিসাবে থাকে, একটা মেটাল সবসময়ের জন্যই অ্যাকচুয়ালি আয়ন ফর্ম করে, একটা মেটাল সবসময়ের জন্য আয়ন ফর্ম করে। তাহলে এবার যদি আমি একটা মেটাল অক্সাইড নিই তাহলে সে কি চাইবে, সে সবসময়ের জন্য মনে করো M2+ আর O2- করতে চাইবে, এটাই তো মেটাল অক্সাইডের ধারণা। তাহলে যত মেটালিক ক্যারেক্টার বাড়বে তত কিন্তু অক্সাইড ডোনার হিসাবে বেশি পরিমাণে কাজ করবে। তাহলে এবার দেখো, তাহলে এই পিরিয়ডিক টেবিলে যখন আমি বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছি তখন কি হচ্ছে, মেটালিক ক্যারেক্টার কমে গেল। তাহলে মেটালিক ক্যারেক্টার যদি কমে যায় তাহলে এই দিকটা কি হচ্ছে, অক্সাইড আয়ন ডোনেট করার ক্ষমতা কম, এখানে অক্সাইড আয়ন ডোনেট করার ক্ষমতা বেশি। তাহলে কি হলো, বাঁ দিক থেকে ডান দিকে আমার বেসিসিটি কমলো বা বেসিক নেচার কমলো, অ্যাসিডিক নেচার বাড়লো। এবার ওপর থেকে নিচে ভাবো, ওপর থেকে নিচে যখন নামছে আমার মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তাহলে নিচের গুলো বেশি মেটাল ওপরের গুলো কম মেটাল, তাহলে নিচের গুলো কি হবে, অক্সাইড আয়ন তুলনামূলকভাবে বেশি পরিমাণে ডোনেট করবে। তাহলে এরা যদি অক্সাইড আয়ন বেশি পরিমাণে ডোনেট করে তাহলে নিচের গুলো কি হবে, বেশি পরিমাণে বেসিক, আর ওপরের গুলো কি হবে, কম পরিমাণে বেসিক। অথবা আমরা কি বলবো, ওপরের গুলো বেশি পরিমাণে অ্যাসিডিক, নিচের গুলো কম পরিমাণে অ্যাসিডিক। ক্লিয়ার হয়েছে? দেখো এরপরে দেখো কি বলেছে, যে কনসিডারেশন অফ উষানবিক কনসেপ্টের আরো কিছু কিছু জিনিস আছে, যে হাই চার্জ অফ ক্যাটায়ন্স ফেভারস অ্যাসিডিক প্রপার্টি, যেটা আমি এক্ষুনি বললাম। হাই চার্জ অফ ক্যাটায়ন্স ফেভারস অ্যাসিডিক প্রপার্টি মানে কি, যে ক্যাটায়ন যদি বেশি পরিমাণে পজিটিভ চার্জ অ্যাকিউমুলেট করতে চায় তাহলে সে অ্যাসিডিক প্রপার্টি দেবে। আর হাই চার্জ অফ অ্যানায়ন্স প্রমোট বেসিক প্রপার্টি, মানে কোনো অ্যানায়ন যদি বেশি পরিমাণে নেগেটিভ চার্জটাকে অ্যাকিউমুলেট করতে চায় তাহলে সে কি দেবে, সে দেবে আমার বেসিক প্রপার্টি। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন আনস্যাচুরেশন। এই কোঅর্ডিনেশন আনস্যাচুরেশন কথাটা কি রকম,
মানে ধরো আমরা নিলাম এখানে সালফার ডাই অক্সাইড, মনে করো এরকম নিলাম SO2, তাহলে সালফারের অ্যাকচুয়ালি কটা বন্ড আছে? 4টে বন্ড। কিন্তু আমরা কি বলছি এখানে অ্যাকচুয়ালি এ কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড নয়। মানে কি সালফারের যে 4টে বন্ড আছে এই 4টে বন্ড কিন্তু এখানে কনস্ট্যান্ট নয়, এখানে ও ভ্যালেন্সিটা ইনক্রিজ করতে পারে চাইলে। কিরকম ভাবে ইনক্রিজ করবে দেখো, SO2 কিরকম ভাবে ইনক্রিজ করতে পারে, একটা অক্সিজেন বন্ড ভেঙে গিয়ে আর একটা অক্সিজেন বন্ডের সাথে ডবল বন্ড থাকতে পারে এবং আর একটা O মাইনাসও লাগতে পারে। তাহলে এটা কি হচ্ছে, এ ওর ভ্যালেন্সিটাকে ধীরে ধীরে ইনক্রিজ করলো। তাই আমরা SO2 কে কি বলছি, SO2 কে আমরা বলছি কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড। এই কারণেই SO2 তো আর একটা O2 মাইনাস অ্যাকসেপ্ট করতে পারে এবং SO3 2 মাইনাস ফর্ম করছে। তাহলে এই কারণে আমরা কি বলছি কোঅর্ডিনেশন আনস্যাচুরেশন, মানে কি কোঅর্ডিনেটিভলি ও স্যাচুরেটেড নয়। যেরকম ফর এক্সাম্পল এইটা হচ্ছে ও মানে এই কার্বনের এই কম্পাউন্ড, এটাকে আমরা কি বলবো, এ হচ্ছে কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড। যেরকম এই SO2 হলো, এ কি হচ্ছে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি CO2, তাহলে আমরা কি বলবো কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড। কারণ কি, কারণ এ এর ভ্যালেন্সিটাকে বাড়াতে পারে, এ এর ভ্যালেন্সিটাকে কি করতে পারে, বাড়াতে পারে। কিরকম ভাবে বাড়াবে, সিম্পল, একটা O মাইনাস করে দিতে পারে অথবা দুটো O মাইনাস হতে পারে, এর সাথে আরো অনেক কিছু যোগ হতে পারে, এরকমও হতে পারে। এরকম জেনারেলি হয় না, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি, এটাকে ওই জন্য এ নাম দিয়ে দিলাম, হ্যাঁ এ নাম দিলাম, এরকম হতে ওই পারে। অক্সাইড অক্সিজেনের হচ্ছে গিয়ে ওই নেগেটিভ চার্জ ঋণাত্মক করার জন্য এইটা হয় নাকি? হ্যাঁ মানে এরকম হচ্ছে, আমরা কি বলছি, মনে করো কোনো একটা নিউক্লিওফাইল এসে সালফারকে অ্যাটাক করছে এবং একটা ডবল বন্ড খুলছে, তো বুঝতে পেরেছো? হুম, তাহলে এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটিভ আনস্যাচুরেশন অথবা কোঅর্ডিনেশন আনস্যাচুরেশন। তাহলে কি হচ্ছে, একটা অ্যাটমের যে ভ্যালেন্সি আছে সেই ভ্যালেন্সিটাকে সে ইনক্রিজ করার চেষ্টা করছে। এই ইনক্রিজটা কিন্তু নর্মাল সিঙ্গেল বন্ড থাকলে কখনো হয় না, এটা ডবল বন্ড থাকলেই হয়। আচ্ছা, এই উসানবিক কনসেপ্টটা যে আমরা শিখলাম এর অ্যাডভান্টেজ গুলো কি, দেখো অ্যাডভান্টেজ তোমরা সবাই বুঝতে পেরেছো, যেটা এটা একটা ইন জেনারেল কনসেপ্ট। ইন জেনারেল কনসেপ্টের কারণে কি হচ্ছে, অলমোস্ট 99% কম্পাউন্ডকে আমরা অ্যাসিড অথবা বেস হিসেবে কনসিডার করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা যেগুলো মনে করো আরেনিয়াস কনসেপ্টের অ্যাসিড বেস, সেটাকেও সেগুলো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লাক্সব্লাড কনসেপ্ট, লুইস কনসেপ্ট, ব্রনস্টেড ডাউরি কনসেপ্ট, সব কনসেপ্ট কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। মানে সব কনসেপ্ট গুলোকে আমরা উসানবিক কনসেপ্টের মাধ্যমে এক্সপ্লেন করতে পারছি। এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। আচ্ছা, এছাড়া কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে খুব অল্প ডিসঅ্যাডভান্টেজ, সবকিছু তো আর অ্যাডভান্টেজ হতে পারে না। ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে একটা এক্সট্রিম জেনারেল কনসেপ্ট মানে কি, এর মাধ্যমে আমরা সব কম্পাউন্ডকেই অ্যাসিড আর বেস হিসেবে কনসিডার করতে পারি। কিন্তু সব রিয়াকশন তো আর অ্যাসিড আর বেস রিয়াকশন হতে পারে না, কিছু কিছু তো রেডক্স রিয়াকশনও আছে। তাই রেডক্স রিয়াকশন গুলোও কিন্তু এই কনসেপ্টের মাধ্যমে আমরা অ্যাসিড আর বেস বলে দিতে পারবো। কারণ রেডক্স রিয়াকশনেও কি হয়, রেডক্স রিয়াকশনেও তো ইলেকট্রনের বা চার্জের ডিফারেন্স আসছে। তাহলে যখনই একটা চার্জের ডিফারেন্স আসছে তখনই এই কনসেপ্ট অনুযায়ী সেটাকে অ্যাসিড অথবা বেস হিসেবে কনসিডার করবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি হয়, রিডক্স রিয়াকশন হচ্ছে। তাই এর এক্সট্রিম যে জেনারেলিটি আছে তার কারণে কি হয়, যে রিডক্স রিয়াকশন আছে সেগুলোকেও আমরা অ্যাসিড বেস রিয়াকশন হিসেবে ভেবে ফেলতে পারি। তাই এটা একটা এর ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার হয়েছে? স্যার আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। এখানে লেখা আছে কিন্তু আমরা সলভেন্ট সিস্টেম কনসেপ্ট এই ক্লাসে পড়বো না, আমরা সলভেন্ট সিস্টেম কনসেপ্টটা পরের ক্লাসে পড়বো। আমি তোমাদের লেভেলিং এফেক্টটা একটুখানি বলে দেবো, লেভেলিং এফেক্টটা পড়ে আজ এই ক্লাসটা শেষ করবো, কারণ লেভেলিং এফেক্টটা হয়ে গেলে অনেকটা হবে। আর সলভেন্ট সিস্টেম কনসেপ্ট তোমাদের যে ভিডিও লেকচারটা দেওয়া আছে দেখবে, ওই ভিডিও লেকচারে সলভেন্ট সিস্টেম কনসেপ্টটা খুব সুন্দর বলা আছে। তোমরা যদি ভিডিও লেকচারটা দেখতে পারো তাহলে সলভেন্ট সিস্টেম কনসেপ্টের কোনো কোশ্চেনই আটকাবে না, ওটা খুব সুন্দর দেওয়া আছে। স্যার বলছি আমি যে আছে যে ক্লাসটা করানো ওই ক্লাসটা থাকবে তো স্যার, মানে ভিডিওর মধ্যে? হ্যাঁ থাকবে, ক্লাস আমি যাই করাই না কেন সবই তোমরা এতে পেয়ে যাবে, ভিডিও টিউটোরিয়ালে পাবে। আচ্ছা, লেভেলিং এফেক্টটা অলরেডি কিন্তু আমি একবার তোমাদের বলেছি, ওই জন্য আমি খুব সময় আশা করি লাগবে না মানে লেভেলিং এফেক্টটাকে বোঝানোর জন্য। লেভেলিং এফেক্ট অফ ওয়াটার আমরা দু রকম বলেছিলাম আগের দিন, একটাকে আমরা বলেছিলাম লেভেলিং এফেক্ট আর একটাকে বলেছিলাম ডিফারেন্সিয়েটিং এফেক্ট, অথবা আমরা বলতে পারি লেভেলিং সলভেন্ট অথবা ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। মানে কি, আমরা কি বলেছিলাম, এই এক্সাম্পলটা দেওয়ার জন্য যে তোমাকে মনে করো একটা সহজ প্রশ্ন করা হলো,
সহজ প্রশ্ন যদি করো তাহলে তোমরা সবাই অ্যান্সার পাচ্ছ এবং সবাই 100% এফিসিয়েন্সিতে অ্যান্সার পাচ্ছ। যেরকম ফর এক্সাম্পল এই করোনার মধ্যেই একটা হয়েছিল যে একটা কোশ্চেন পেপার দান করিয়ে দেওয়া হচ্ছে, একদম সহজ কোশ্চেন পেপার, সবাই মনে করো 90% পাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলছি, ওয়ান কাইন্ড অফ লেভেলিং কোশ্চেন পেপার। কারণ এমনই একটা কোশ্চেন পেপার দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে সেখানে একটা মনে করো এ প্লাস ক্যাটাগরির ছেলে যা নাম্বার পাচ্ছে, বি প্লাস অথবা মনে করো বি ক্যাটাগরি অথবা এ ক্যাটাগরি সবাই একই ধরনের নাম্বার পাচ্ছে। তো এটাকে বলবো লেভেলিং একটা প্যারামিটার। ঠিক একই রকম ভাবে মনে করো কোনো সময় একটা খুব শক্ত প্রশ্ন এলো, খুব যখন শক্ত প্রশ্ন হলো যে মোটামুটি অনেকটা ভালো জানে সে কিছুটা পারলো, যে মনে করো মিডিয়াম জানে সে খুব অল্প পারলো, যে মনে করো একদম মানে খুব একটা পড়াশোনা করে না সে ওইখানে একদম করতেই পারছে না। তাহলে এক্ষেত্রে কি হলো, মার্কসের ডিফারেন্সটা অনেক বেশি এলো। কেউ হয়তো 80 পাচ্ছে, কেউ হয়তো 70 পাচ্ছে, কেউ 60, কেউ 50 পাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়েটিং প্যারামিটার। কোশ্চেন পেপারটাকে তখন আমরা কি বলতে পারি, কোশ্চেন পেপারটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েটিং কোশ্চেন পেপার। কারণ এরা স্টুডেন্টস এর মধ্যে যে স্টুডেন্টস এর ক্যাটাগরি আছে তাদের মধ্যে সে ডিফারেন্সিয়েট করতে পারছে। তাহলে এবার তোমরা বলো, এই যে লেভেলিংটা হচ্ছে অথবা ডিফারেন্সিয়েটিং হচ্ছে, এই যে তোমাদের এক্সাম্পলটা দিলাম, এটা কি কারণে হতে পারে? এটা দুটো কারণে হতে পারে। এক নম্বর কারণ, সেই স্টুডেন্টটা তাহলে কতটা জানে তার উপরে নির্ভর করছে। আর দ্বিতীয় কারণ নির্ভর করছে কোশ্চেন পেপারটা কি রকম, তাই নয়? দেখো কোশ্চেন পেপারটা যদি খুব সহজ হয় তাহলে সবাই পারবে, আবার স্টুডেন্ট গুলো নলেজের যদি ডিফারেন্স হয় তবেই তো ডিফারেন্সিয়েটিং হবে। তাহলে দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে পুরো এই থিওরিটা। একটা হচ্ছে স্টুডেন্টের নলেজ, আর একটা কি হবে, আর একটা হবে তাহলে কোশ্চেন পেপারটা কতটা কঠিন বা কোশ্চেন পেপারটা কিরকম। ঠিক একই রকম ভাবে তাহলে আমরা কি বলছি এখানে, লেভেলিং এফেক্ট অফ ওয়াটার। লেভেলিং এফেক্ট অফ ওয়াটারে যখন আমরা পড়বো তাহলে প্রথম আমরা কি বলবো, যে লেভেলিং সলভেন্ট। এই যে আমরা বলছি তাহলে এর পিছনে যে দুটো থিওরি, এই দুটো থিওরি কি? দেখো আমরা যখন ওয়াটারকে অ্যাজ, মনে করো ধরে নাও যে ওয়াটারকে আমরা অ্যাজ বেস হিসেবে ভাবছি, তাহলে অন্য তো কেউ একটা অ্যাসিড হবে। তাহলে সেক্ষেত্রে যে দুটো থিওরি আছে সেই দুটো থিওরি কি, প্রোটন ডোনেটিং পাওয়ার অফ দ্য অ্যাসিড। কারণ যে অ্যাসিডটা ওয়াটারের রেসপেক্টে অ্যাসিড হিসেবে বিহেভ করছে, মানে কোনো কম্পাউন্ড ওয়াটারের রেসপেক্টে যদি সে অ্যাসিড হিসেবে বিহেভ করে তাহলে প্রথম দেখতে হবে তার প্রোটন ডোনেটিং পাওয়ার তাহলে কতটা সেটা, এবং যে সলভেন্টটা আছে, আমরা ওয়াটার ভাবছি না, মনে করো যে কোনো সলভেন্ট, এবং যে সলভেন্টটা আছে আমরা সেই সলভেন্টটাকে কি দেখবো, তার প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার কতটা, তাই না? মনে করো একটা কম্পাউন্ড একটা সলভেন্টে অ্যাসিড ধরে নাও, তাহলে সে অ্যাসিড হচ্ছে, এর মধ্যে সে কতটা বেশি পরিমাণে অ্যাসিড হবে দুটো জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে ও নিজে কতটা প্রোটন ডোনেট করতে পারে, আর সেকেন্ড আর একটা কি হবে, যে সলভেন্টটা ইউজ করা হচ্ছে ও নিজে কতটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। এই অবধি কি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে লেভেলিং আর ডিফারেন্সিয়েটিং খুব সহজ হয়ে যাবে যদি এইটুকু ক্লিয়ার না হয়। একটা কম্পাউন্ড মনে করো একটা সলভেন্টে অ্যাসিড, তাহলে তার যে অ্যাসিড স্ট্রেংথ অথবা অ্যাসিডিটিটা আছে সেটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করবে, দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা কি, সে নিজে কতটা প্রোটন ডোনেট করতে পারছে, আর দ্বিতীয়ত কি, যে সলভেন্টটা ইউজ করা হচ্ছে সেই সলভেন্টটা অ্যাকচুয়ালি কতটা পরিমাণে প্রোটন অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতে পারছে। এই দুটো জিনিসের উপর তাহলে ডিপেন্ড করবে যে অ্যাসিড, সেই অ্যাসিডটার স্ট্রেংথ কতটা। এই অবধি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এবার একটা জিনিস বলো তাহলে, কোনো একটাকে আমরা বেস বলছি, কোনো একটা কম্পাউন্ডকে মনে করো আমরা বেস বলছি একটা পার্টিকুলার সলভেন্টে, তাহলে তার যে বেসিক স্ট্রেংথটা আছে সেটা মেনলি কোন কোন দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, মেন দুটো ফ্যাক্টর কি কি হবে সেক্ষেত্রে? মানে সে কতটা মানে প্রোটনকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছে এবং কম্পাউন্ডটা কতটা দিতে পারবে আর কি। মানে সলভেন্টটা সলভেন্টটা কতটা দিতে কতটা পারবে দিতে আর পারবে, হুম, হ্যাঁ সলভেন্টটা দিতে কতটা পারবে, আর দিতে পারবে, সে কতটা নিতে পারবে। হ্যাঁ, আর ও কতটা নিতে পারবে। সোজা নিতে কথা, পারবে। সেটা মনে করো প্রোটন না হয়ে সেটা ক্যাটায়ন অ্যানায়নও বলতে পারি, ইন জেনারেল কনসেপ্টে এটাও বলতে পারি, তাই তো? তাহলে এইবারে আমরা লেভেলিং সলভেন্টে যাচ্ছি। দেখো বলছে যে কোনো একটা সলভেন্ট যদি আমরা ইউজ করছি, মনে করো সেটা রেফারেন্স বেস, যেরকম HCl মনে করো ওয়াটারে অ্যাসিড, তাহলে H2O টা এখানে বেস, H2S ওপর যেরকম ওয়াটারে অ্যাসিড তাহলে H2O টা এখানে বেস। তাহলে এই যে সলভেন্টটা আমরা ইউজ করছি তাহলে সেটাকে আমরা কি বলছি, রেফারেন্স বেস। যদি সে কিনা খুব ভালো প্রোটন অ্যাকসেপ্টার হয়, মনে করো যে রেফারেন্স বেসটা আমরা ইউজ করছি সে যদি প্রচন্ড ভালো প্রোটন অ্যাকসেপ্টার হয়, তাহলে কিন্তু ডিফারেন্ট অ্যাসিড আমরা যদি সেখানে ইউজ করি
তাতে প্রত্যেকটা অ্যাসিডের ক্ষেত্রে প্রোটন ট্রান্সফারটা কি হবে, প্রায় 100% হয়ে যাবে। মানে কি রকম, এই যে কোশ্চেন পেপারের গল্পটা এক্ষুনি দিলাম, মনে করো একটা কোশ্চেন পেপার খুব সোজা, তাহলে একটা কোশ্চেন পেপার যদি খুব সোজা হয়, তাহলে এ ক্যাটাগরি, এ প্লাস ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি প্লাস বা ডি ক্যাটাগরির ছেলেমেয়েরা সবাই দেখবে প্রায় একই রকম অ্যান্সার করছে, কারণ কোশ্চেনটা একদম সোজা। তাহলে এক্ষেত্রেও তাই হচ্ছে, দেখো যে মনে করো এ বি সি ডি চারটে আমার ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাসিড, এ বি সি ডি চারটে আমার ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাসিড, কিন্তু আমার মনে করো একটা বেস আছে, এই বেসের কি বলছে, ভেরি হাই প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার। তাহলে এটা কি হচ্ছে, এ মনে করো ভেরি হাই প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার, মনে করো এ আমার 100% ডিসোসিয়েশন করতে পারে, আমি এটা ডিসোসিয়েশন লিখছি, এটা ডিসোসিয়েশন। মনে করো আমার এ 100% ডিসোসিয়েট করে, বি মনে করো আমার 80% করে, সি মনে করো আমার 60% করে, ডি মনে করো আমার 40% করে। তাহলে আমার যদি অ্যাসিডিটি স্ট্রেংথ আমি নর্মাল ভাবি, তাহলে কি হবে, এ বেশি অ্যাসিডিক হবে কারণ 100% এইচ প্লাস ও ডোনেট করে দেবে, বি 80% ডোনেট করবে, তাহলে বি হবে আমার কম অ্যাসিডিক, তার থেকে সি কম হবে, তার থেকে ডি কম হবে। কিন্তু এবার বলছে যে এ বি সি ডি কে আমরা এই বেসটার সাপেক্ষে আমরা দেখতে চাইছি, তাহলে এই বেসটা কি হচ্ছে, এই বেসটার বলছে ভেরি হাই প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার, এর প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারটা এতটাই বেশি যে এর রেসপেক্টে যখন এ বি সি ডি এর রেসপেক্টে আমরা বিচার করছি, এ কমা বি কমা সি কমা ডি, প্রত্যেকের ডিসোসিয়েশন প্রায় আমার 100% হয়ে যাচ্ছে, প্রত্যেকের ডিসোসিয়েশন নিয়ারলি আমার 100% হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কারণ এ বি সি ডি তার যে প্রোটন অ্যাকসেপ্টিং প্রোটন ডোনেট করার ক্ষমতা, এটা তখন অতটা আহামরি কিছু কাজ করছে না, কারণ যে বেসটা আছে ওর প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার এতটাই যে বি 80% ডোনেট করতে চাইলেও ও জোর করে আরো এক্সট্রা 20% নিচ্ছে, সি মনে করো 60% ডোনেট করতে চাইলেও ও জোর করে আরো 40% নিচ্ছে, কারণ ওর এতটা প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার। তাহলে এই ধরনের যদি বেস হয়, আলটিমেটলি কি হবে, এ বি সি ডি প্রত্যেকের প্রোটন ডোনেশনের ক্ষমতাটা আলটিমেটলি কি হবে, একই রকম হয়ে যাচ্ছে। তাহলে একই রকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এ বি সি ডি প্রত্যেকটাই আমার স্ট্রং অ্যাসিড হিসেবে বিহেভ করছে, অথবা এদের অ্যাসিড স্ট্রেংথের কোনো ডিফারেন্সিয়েট আমরা করতে পারছি না, একই লেভেলে এগুলো চলে এলো। এক্ষেত্রে আমরা বেসটাকে তাহলে আমরা কি বলবো, একটা লেভেলিং সলভেন্ট। এই একই ধরনের একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে CH3 COOH HCl HNO3 H2SO4, এইগুলোকে আমরা যদি NH3 মিডিয়ামে ইউজ করি, তাহলে NH3 হবে অ্যাকচুয়ালি একটা লেভেলিং সলভেন্ট। এটা একটা এক্সাম্পল আমি দিলাম, যদি এই CH3 COOH HCl HNO3 H2SO4 এগুলো যদি আমরা NH3 মিডিয়ামে ইউজ করি অথবা NH3 সলভেন্ট ইউজ করি, তাহলে NH3 সলভেন্টটাকে আমরা বলবো লেভেলিং সলভেন্ট। কেন, কারণ CH3 COOH উইক অ্যাসিড, HCl HNO3 H2SO4 এগুলো স্ট্রং অ্যাসিড, সবই ঠিক আছে। যদি অন্য সলভেন্টে হতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু NH3 সলভেন্টে কি আছে, NH3 সলভেন্টের ওর প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ারটা হিউজ, ও প্রচুর পরিমাণে প্রোটন অ্যাকসেপ্ট করতে চায়, কারণ তো ইটসেলফ একটা স্ট্রং বেস ও। তাই কি হচ্ছে, CH3 COOH মনে করো 10% ডিসোসিয়েট করে, কিন্তু NH3 জোর করে ওর কাছ থেকে 10% তো দিচ্ছে, এক্সট্রা 90% নিয়ে 100% নিয়ে নিচ্ছে ওর কাছ থেকে। HCl তো এমনি 100% দেয়, HNO3 নিয়ারলি 100%, H2SO4 তো 100% দেয়। তাই এক্ষেত্রে কি হচ্ছে, NH3 রেসপেক্টে CH3 COOH HCl HNO3 H2SO4 এগুলো সবই স্ট্রং অ্যাসিড হিসেবে বিহেভ করছে, কেউ উইক অ্যাসিড থাকছে না। তাই NH3 কে আমরা কি বলবো, একটা লেভেলিং সলভেন্ট। ঠিক একই রকম ভাবে এই যে চারটে মনে করো আমার অ্যাসিড আছে, আমরা H2O ইউজ করলাম, তাহলে H2O টাকে আমরা কি বলবো, H2O এর ক্ষেত্রে হচ্ছে একটা এটা ডিফারেন্সিয়েটিং সলভেন্ট, H2SO4 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। কেন, কারণ H2SO4 এর কিন্তু প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার এত বেশি নয়, কারণ ইটসেলফ কিন্তু একটা বেস নয়, ইটসেলফ একটা নিউট্রাল মিডিয়াম, তাহলে ও এতটা পরিমাণে প্রোটন অ্যাকসেপ্ট করবে না। ও কিরকম, ও হচ্ছে একটা নিউট্রাল জিনিস। ঠিক আছে, CH3 COOH তুমি 10% দেবে, তুমি 10% দাও, আমি 10% নেবো। HCl বলছে আমি 90% দেবো, ঠিক আছে তুমি 90% দাও, আমি 90% দেবো। H2SO4 বলছে আমি 99% দেবো, বলছে হ্যাঁ ঠিক আছে তুমি 99% দিলে আমি 99% দেবো। কিন্তু এই NH3 টা আলাদা, মানে NH3 পাওয়ার চাহিদা বেশি, তুমি 10% দিলেও আমি মানবো না, আমার আরো বেশি পাওয়ার চাহিদা, আমি তোমার কাছ থেকে এক্সট্রা আরো 90% নিয়ে আমি 100%ই নেবো। তাই H2 এর ক্ষেত্রে কি হচ্ছে, H2 তো নিউট্রাল হিসেবে কাজ করছে, ও তো আর জোর করে প্রোটন অ্যাকসেপ্ট করছে না, যতটা পরিমাণে প্রোটন যে ডোনেট করছে অ্যাকসেপ্ট করছে।
তাই ইন প্রেজেন্স অফ H2O কি হলো, CH3CO তাহলে নিঃসন্দেহে উইক অ্যাসিড হচ্ছে, HCl HNO3 H2SO এগুলো স্ট্রং অ্যাসিড হচ্ছে। তাহলে H2O কি করলো, H2O এদের মধ্যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করেছে, বা এই প্রত্যেকটা অ্যাসিডিক যে স্ট্রেংথ এদের মধ্যে ডিফারেন্সিয়েট করেছে। তাই H2SO4 কে আমরা কি বলবো, ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। দেখো পুরো জিনিসটা এবার ছবিটা ক্লিয়ার হয়েছে। যেটা বলেছিলাম ওইটাই এখানে লেখা আছে, যে যদি আমরা NaHT কে অ্যাজ সলভেন্ট আমরা নিলাম, সেখানে মনে করো অ্যাসিড নিচ্ছি আমরা HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড, HCl CH3COOH, তাহলে দেখলেই মনে হচ্ছে কি CH3COOH তো অনেক উইক অ্যাসিড, তাহলে এখানে কি হচ্ছে, বাকি মনে করো ওগুলো স্ট্রং আছে কিন্তু CH3COOH তো উইক। কিন্তু NaHT সাপেক্ষে কি হচ্ছে, NaHT সাপেক্ষে প্রোটন যে ট্রান্সফারটা হবে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যদিও CH3COOH খুব কম পরিমাণে ডিসোসিয়েট করে, মনে করো অ্যারাউন্ড 100% অ্যারাউন্ড 10% ডিসোসিয়েট করলো, আমি ধরে নিলাম, আরো কম করে, 10%ও করে না, লেস দেন 10% আমি মনে করো বললাম, লেস দেন 10% ডিসোসিয়েট করে। কিন্তু এই NaHT এর প্রেজেন্সে কি হচ্ছে, এইটা NaHT এর প্রেজেন্সে কি হয়ে যাচ্ছে, 100% হয়ে যাচ্ছে ইন প্রেজেন্স অফ NaHT। আর HCl তো মনে করো HCl এর ডিসোসিয়েশন তো এমনি 100%, ও তো স্ট্রং অ্যাসিড এমনিতেই। কিন্তু যখনই আমরা এখানে জল নিচ্ছি তখন কিন্তু তখন আমরা কি বলছি, রেফারেন্স সলভেন্টটা যেটা আছে এখানে কিন্তু প্রোটন ট্রান্সফার যেটা হচ্ছে সেটা ডিফারেন্ট এক্সটেন্টে হচ্ছে। কেন, কারণ এখানে জলটা নিউট্রাল, জলের প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার এমন কিছু নেই। তাই সেক্ষেত্রে কি হচ্ছে, প্রোটন ডোনেটিং যে স্ট্রেংথটা আছে অ্যাসিডের তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হয়েছে। তাই H2O-টাকে আমরা এখানে স্যার বলছি। জলের ক্ষেত্রে, স্যার বলছিলাম জলের ক্ষেত্রে যে যতটা পারবে ও ততটা নিতে পারবে, তাই তো? হ্যাঁ, এটা পার্টিকুলার এই এক্সাম্পলের ক্ষেত্রে, এক্সাম্পল ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা তোমাকে ভাবতে হবে। এইখানে যেটা আছে দেখো NaHT, এখানে ইটসেলফ NaHT সলভেন্ট, তাহলে NaHT টা বেস আর বাকিগুলো অ্যাসিড, বোঝাই যাচ্ছে। তাহলে NaHT কি, এটা স্ট্রং বেস, তাই ওর কি প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার অনেক বেশি, তাই NaHT এর প্রেজেন্সে এগুলো সব স্ট্রং অ্যাসিড হয়ে গেল। আর এক্ষেত্রে কি হয়েছে, H2O যদি H2O এর সাপেক্ষে অন্যগুলোকে অ্যাসিড নেওয়া হয় তাহলে H2O এখানে বেস, কিন্তু H2O তো আর সেরকম বেস নয়, ওটা ওয়ান কাইন্ড অফ নিউট্রাল সলভেন্ট, তাই H2O এর প্রোটন অ্যাকসেপ্টিং পাওয়ার অতটা বেশি নয়। তাই H2O এর সাপেক্ষে যে অ্যাসিড গুলো আছে তাদের অ্যাসিডিটি স্ট্রেংথটা কি হবে, তাদের অ্যাসিডিটি স্ট্রেংথটা ডিপেন্ড করছে তারা নিজেরা কতটা পরিমাণে প্রোটন ডোনেট করছে। তারা নিজেরা প্রোটন আলাদা আলাদা পরিমাণে ডোনেট করছে, প্রোটন ডোনেটিং স্ট্রেংথ অথবা প্রোটন ডোনেটিং পাওয়ারটা প্রত্যেকটা অ্যাসিডের আলাদা, তাই প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হচ্ছে এবং আমরা H2টাকে সেই রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং সলভেন্ট বলছি। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই শেষ, আমি আর বেশি খুব একটা বড় করব না। তোমাদের যদি কিছু ডাউট থাকে তাহলে সেটা বলো, আমি কিছুটা সলভ করাবো। নেক্সট ক্লাস যেটা আমি নেবো, নেক্সট ক্লাসটায় আমি এটা করাবো তোমাদের ওই বলো ওটা সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। সলভেন্ট সিস্টেম কনসেপ্টটা কিন্তু এই ভিডিও যেটা আছে না, ভিডিওতে কিন্তু খুব সুন্দর আছে, যদি ভিডিওটা দেখতে পারো তাহলে কোনো ক্লাসেরও প্রয়োজন হবে না, তাও আমি একটা এক্সট্রা ক্লাস তো করাবো সলভেন্ট সিস্টেম কনসেপ্ট অনুযায়ী। অ্যাসিড বেসের কিন্তু একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের, মানে হয়তো মনে হচ্ছে যে অল্প অল্প পড়া হয়েছে কিন্তু একটা পার্ট কমপ্লিট। আমি তোমাদের মনে করো অফলাইন ক্লাসটা নেবো ওই সময় 28 বা এতে 28 থেকে যেটা নেবো, পরপর 4টে ক্লাস নেবো, পরপর 4টে ক্লাস নেওয়ার পরে কিন্তু দুটো এক্সাম থাকবে, তাই জিনিসটা একটু ভালো করে পড়ো। এবং 28 তারিখ থেকে আমি যে ক্লাসটা নেবো পার্ট 2ও কমপ্লিট হয়ে যাবে, মানে দুটো পার্ট তোমাদের কমপ্লিট হবে অ্যাসিড বেসের। তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, আজকের পরে আমি হোমওয়ার্কটা একটু দেবো, এই হোমওয়ার্কটা থাকবে হচ্ছে যেটুকু অংশ আমরা পড়লাম এই করসপন্ডিং 10 ইয়ার্সের কোশ্চেনটা সলভ করবে তোমরা, যেটুকু আমরা পড়েছি 10 ইয়ার্স ঘাঁটবে, যদি কোশ্চেন বুঝতে পারো না আমি যেটুকু পড়েছি এর মধ্যেকার এটা কোশ্চেন, তাহলে সেই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করবে। ক্লিয়ার হয়েছে?